বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোজতবা খামেনির কঠোর হুঁশিয়ারি, তিক্ত পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী, রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতার বার্তা। এবার ট্রাম্পকে সরাসরি হুমকি দিল ইয়েমেন। মার্কিন প্রেসিডেন্ট শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বন্ধ করা হতে পারে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে ইরানের কঠোর সিদ্ধান্ত, ফি দিয়েও কোনো জাহাজ পেরোতে পারবে না প্রণালী। যুক্তরাষ্ট্র সমুদ্র অবরোধ না তোলা পর্যন্ত সিদ্ধান্তে অনড় থাকবে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইস্যুতে ইরানের উল্টো দাবি, এখনো নির্ধারণ হয়নি দ্বিতীয় দফার আলোচনার তারিখ, জানালেন সাইদ খাতিবজাদেহ। আলোচনার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্তকরণে মনোযোগ। আন্তর্জাতিক জলসীমাতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইকোনমিক ফিউরির আওতায় ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনা। নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল বা অস্ত্র পরিবহনকারী জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ওয়াশিংটন। হরমুজ প্রণালী ঘিরে সিদ্ধান্ত ও উত্তেজনা প্রতিনিয়ত নতুন রূপ পাচ্ছে। এরই মধ্যে ইরান জানিয়েছে এখন থেকে টোল দিয়েও প্রণালী পার হতে পারবে না কোনো জাহাজ। সিদ্ধান্ত না মানলে তাৎক্ষণিক হামলার হুমকিও দিয়েছে তেহরান। এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বার্তা প্রচার করা হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি। ইতিমধ্যে ওই প্রণালীতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোঁড়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন তাহলে বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন বলে এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। বিবৃতিতে আল এজজি বলেন, সানা যদি বাব আল মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে সমগ্র মানব জাতি বা জিন কেউই তা খুলতে সক্ষম হবে না। তিনি আরো বলেন, ট্রাম্প এবং সংশ্লিষ্টদের উচিত দ্রুত এমন সব কার্যক্রম ও নীতি বন্ধ করা যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে। বাব আল মান্দেব প্রণালী বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে তেল ও জ্বালানি পরিবহন এবং এশিয়ার দিকে বিভিন্ন পণ্য পাঠানোর ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এই পথ দিয়েই জাহাজ সুয়েজ খালের দিকে যায়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নতুন করে কঠোর অবস্থান নিয়েছে ইরান, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। আগে সীমিত পরিসরে ফি দিয়ে জাহাজ চলাচলে যে সুযোগ রাখা হয়েছিল সেটিও এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি কার্যত সমুদ্র ডাকাতির শামিল। তাই প্রতিক্রিয়া হিসেবে তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর আগে কিছু জাহাজ নির্দিষ্ট করিডোর ব্যবহার করে ফি দিয়ে চলাচলের অনুমতি পেলেও এখন সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে। IRGC নৌবাহিনী সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা অমান্য করলে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই পরিস্থিতির কারণে অনেক বাণিজ্যিক জাহাজ যাত্রা বাতিল বা পথ পরিবর্তন করেছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং মূল্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ উভয় পক্ষের অবস্থান এখনো কঠোর রয়ে গেছে। শান্তি আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। গুঞ্জন ছিল সোমবারই ইসলামাবাদে আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও শোনা যাচ্ছিল এমনই বার্তা। তবে ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে উল্টো দাবি করল তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি। একসঙ্গে আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো চূড়ান্ত করতে হবে বলেও জানান তিনি। সর্বোচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনীতিকদের মতে ইসলামাবাদে দ্রুত বৈঠকের আয়োজন করা কঠিন হওয়ায় তা হওয়ার সম্ভাবনা কম। তুরস্কের আন্তালিয়ায় এক
কূটনৈতিক ফোরামের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খতিবজাদে বলেন, আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না যা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর অজুহাত হতে পারে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখার চেষ্টা চুক্তিতে পৌঁছাতে বাধা দিচ্ছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। আসিম মুনির তেহরানে 3 দিনের সফরে ইরানের শীর্ষ নেতৃত্ব ও শান্তি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সমুদ্রপথের দখল ও নিয়ন্ত্রণের প্রশ্ন। ইরানকে কোণঠাসা করতে এবার শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক জলসীমাতেও সরাসরি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইকোনমিক ফিউরি নামে একটি কৌশলের আওতায় ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চায়। এর অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং প্রয়োজন হলে সেগুলো জব্দ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ডার্ক ফ্লিট যেসব জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল বা অস্ত্র পরিবহন করে তাদের লক্ষ্যবস্তু করা হবে। এদিকে হরমুজ প্রণালী এলাকায় উত্তেজনা বেড়েছে। ইরান সম্প্রতি সেখানে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে পেন্টাগন দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন কর্মকর্তারা আশা করছেন সমুদ্রপথে এসব অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে বাধ্য করা যাবে। ইতিমধ্যে ইরানি বন্দর ছাড়ার সময় বেশ কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের অবস্থানে অনড় রয়েছে। একই সঙ্গে চীনের মতো দেশগুলোর জন্য এটি একটি পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা ইরানের তেলের বড় ক্রেতা। বলা যায় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। আলোচনা ব্যর্থ হলে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজারে সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করেছে। দীর্ঘ প্রায় 9 বছর পর এই বাণিজ্য পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি জানা গেছে ভারতের কিছু তেল শোধনাগার ইরান থেকে জ্বালানি তেল কিনছে এবং এর মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের ICICI ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার সমুদ্রপথে তেল বাণিজ্যের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল। মূলত বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি প্রায় 20 লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় $20 কোটি। পাশাপাশি বেসরকারি খাতে বড় কোম্পানিগুলোর জন্য ইরানি তেলবাহী জাহাজ ইতিমধ্যে ভারতের বন্দরে পৌঁছেছে এবং তেল খালাসও শুরু হয়েছে। সূত্রগুলো বলছে ইউএনএ অর্থ পরিশোধ করে তারপরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক, কোম্পানি ও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই সাময়িক ছাড় আর বাড়ানো হবে না এবং এর মেয়াদ খুব শিগগিরই শেষ হচ্ছে। ফলে ভবিষ্যতে এই বাণিজ্য চালু থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে চলছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, অন্যদিকে হরমুজ প্রণালীতে চলছে মার্কিন নৌ অবরোধ। এই অবরোধ কার্যকর করতে এরই মধ্যে অভিযানে অংশ নিচ্ছে 12টির বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ডো। এছাড়া 10,000-এর বেশি মার্কিন সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সমুদ্র সীমানায় কড়াকড়ি অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। সমুদ্রপথে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসব সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এই অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্যান্য অঞ্চলের ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। He entered a war, got pulled into it by Bibi Netanyahu, let's be clear about that, entered a war that the American people do not want, putting at risk American service members,
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংশ্লিষ্ট এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যা মার্কিন জনগণ চায় না, এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার মিশিগানের ডেট্রয়েট ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং এতে মার্কিন সেনাদের অযথা ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ প্রশাসন। হ্যারিসের ভাষায়, ট্রাম্প নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চান এবং প্রয়োজন মনে করলে যে কারোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প আন্তর্জাতিক নিয়ম ও মিত্রদের সঙ্গে সম্পর্ক রক্ষায় ব্যর্থ হয়েছেন এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো গুরুত্বপূর্ণ নীতিগুলোকে অবমূল্যায়ন করেছেন। অন্যদিকে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করতে হবে কেউ তা বলে দিতে পারে এমন ধারণা সঠিক নয়। তার মতে, ট্রাম্প নিজের সিদ্ধান্তেই পদক্ষেপ নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার যুদ্ধবিরতি শেষের দিকে, তবে 2 সপ্তাহের সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করা এই সংঘাত কি শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে থামবে, নাকি আবারও জ্বলে উঠবে নতুন করে যুদ্ধের আগুন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যে নতুন একটি ইঙ্গিত মিলছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা, আর এই বিষয়টি পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সংঘাত অবসানে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বিবদমান পক্ষগুলো। তবে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা বলছেন, ইউরোপ ও উপসাগরীয় আরব বিশ্বের কিছু নেতা এখনো এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন। তাদের আশঙ্কা, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য দূর করতে সময় লেগে যেতে পারে কয়েক মাস। একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে গেলে এখনো বেশ কিছু জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। যুদ্ধ শুরুর পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের প্রবেশাধিকার সীমিত করে দেয়। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হতো। ইরানের এই কঠোর অবস্থানের ফলে দ্রুতই জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে। তবে নিজস্ব অপরিশোধিত তেল রপ্তানি চালু রাখে ইরান। একই সময়ে নির্দিষ্ট কিছু জাহাজকে শর্ত সাপেক্ষে প্রণালীটি পার হওয়ার অনুমতি দেয় ইরান সরকার। দৈনিক জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে যাওয়া এবং পাকিস্তানে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের বন্দরমুখী বা সেখানে নোঙর করা জাহাজগুলোর উপর অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের লক্ষ্য, ইরানের তেল রপ্তানি কমিয়ে তেহরানের উপর অর্থনৈতিক চাপ তৈরি করা, যেন তারা হরমুজ প্রণালীকে আবারও সব জাহাজের জন্য টোলমুক্ত ও উন্মুক্ত করে দিতে বাধ্য হয়। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি 17 এপ্রিল জানিয়েছেন, হরমুজ পুরোপুরি উন্মুক্ত, তবে বাস্তবে প্রণালীটির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজে প্রবেশাধিকার কার্যত নির্ভর করছে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার উপর। বর্তমান পরিস্থিতিতে ইরানি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কেবল বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত একটি পথ ব্যবহার করে অতিক্রম করতে পারছে প্রণালীটি। ইরান বারবার বলছে, তারা দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রাখতে চায়, পাশাপাশি সেখানে ট্রানজিট ফি নেওয়ার জন্য আইনও করছে দেশটি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র থেকে বড় কোনো ছাড় না পেলে এই জলপথের উপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না ইরান। ফলে এর প্রভাব সরাসরি পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। অন্যদিকে ট্রাম্প বলছেন, চুক্তি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজে চালু থাকবে যুক্তরাষ্ট্রের অবরোধ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি না হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রমুক্ত ইরানকে দেখতে চায়। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি, কেবল বেসামরিক উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তারা। তবে তেহরানের এই দাবি বিশ্বাস করতে পারছে না পশ্চিমারা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের উপর একটি নির্দিষ্ট মেয়াদের স্থগিতাদেশ নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দেওয়ার বিনিময়ে ইরানের জব্দ করা $20 বিলিয়ন ছাড়ার কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা 2025 সালের জুনে ইরানের ইউরেনিয়াম মজুদ যাচাই করতে পেরেছিল। পরিদর্শকদের তথ্য অনুযায়ী তখন ইরানের কাছে 60% সমৃদ্ধ প্রায় 441 কিলোগ্রাম ইউরেনিয়াম ছিল। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ উপাদান আরও পরিশোধন করা হলে প্রায় 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে বর্তমানে এই মজুদের অবস্থান ও বাস্তব অবস্থা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই আগ্রাসন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা অবসানের প্রচেষ্টাকে ব্যাহত করবে মারাত্মকভাবে। ইরানের উপর হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল একমত হলেও শুরুতে তারা লেবাননে হামলা অব্যাহত রাখে। অন্যদিকে পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়া ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ। লেবানন সংঘাত নিরসনে কূটনৈতিক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প 16 এপ্রিল জানান 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে হবে। এখন 2 পক্ষের সঙ্গে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। তবে এই আলোচনায় ইরান সমর্থিত হিজবুল্লাহ সরাসরি অংশ নেয়নি, যদিও তাৎক্ষণিকভাবে ইসরায়েলের রকেট নিক্ষেপ বন্ধ করেছে সংগঠনটি। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে একটি বাফার জোন এ অবস্থান করবে। তার মতে শান্তি আলোচনার অন্যতম প্রধান শর্ত ইরান সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। তবে হিজবুল্লাহ অস্ত্র ছাড়ার দাবি প্রত্যাখ্যান করেছে। অতীতে এই গোষ্ঠীকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে লেবাননের সরকারও। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে। ওয়াশিংটনের মতে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের সামরিক হুমকি তৈরি করছে, কারণ এসব ইরানি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত হানার সক্ষমতা রাখে। এছাড়া ইরান যদি এ ধরনের প্রযুক্তিগত সক্ষমতা আরো উন্নত করে, তাহলে ভবিষ্যতে এগুলো পারমাণবিক অস্ত্র বহনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের অস্ত্র ও অর্থায়ন বন্ধের জন্য ইরানের কাছে দাবি জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই দুটিকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র, আর মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের জন্য এই প্রক্সিগুলোকে ব্যবহার করে ইরান। শান্তি চুক্তির জন্য কিছু শর্ত সামনে এনেছে ইরান। এর মধ্যে আছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যেটিতে অতীতে আংশিকভাবে সম্মতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে আরও কিছু দাবি রয়েছে যা সহজে পূরণ হওয়ার সম্ভাবনা কম। এর মধ্যে আছে যুদ্ধের ক্ষতিপূরণ এবং এই অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি। যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ট্রাম্প তার কিছু কঠোর অবস্থান থেকে সরে এসে আপোস করতে পারেন। এছাড়া এই সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পড়েছে। 2022 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম প্রতি গ্যালন $4 ছাড়িয়ে গেছে, যা বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে তৈরি করছে বাড়তি চাপ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ নেই। এই ঢেউ আছড়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনসাধারণের কাছে যুদ্ধে জড়ানোর যে ব্যাখ্যা ট্রাম্প প্রশাসন দিচ্ছে, তাতে খুব একটা কাজ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম মাত্র 6 সপ্তাহে প্রতি গ্যালনে $1 বেশি বেড়ে $4.10 পৌঁছেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। হোয়াইট হাউস এই যুদ্ধকে উপস্থাপন করেছে ইরানের পারমাণবিক হুমকি দূর করা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে। তবে দেশের ভেতরে ট্রাম্প প্রশাসনকে সামলাতে হচ্ছে বৈরী পরিস্থিতি, জ্বালানির দাম বেড়ে যাওয়া, ভোক্তাদের আস্থার রেকর্ড পরিমাণ পতন এবং যুদ্ধবিরোধী মনোভাব। সব মিলিয়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার খরচ। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। প্রণালীটি এখন যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর ফ্রন্টে পরিণত হয়েছে। ইরান একাধিকবার এই পথ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। মাঝে সাময়িকভাবে খুলে দিলেও নতুন করে আরোপ করেছে সামরিক নিয়ন্ত্রণ। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম ওঠানামা করছে দ্রুত। ঝুঁকি তৈরি হয়েছে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার। এই পরিস্থিতি কেবল আন্তর্জাতিক বাজারকেই নাড়িয়ে দেয়নি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি অস্থির করে তুলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট এখন সরাসরি সাধারণ আমেরিকান ভোক্তাদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে। অথচ যুদ্ধ শুরুর মাত্র 1 দিন আগে ট্রাম্প বলেছিলেন, জ্বালানির দাম কমানোই তার অন্যতম লক্ষ্য।
তার ভাষ্য, জ্বালানির দাম কমলে এর ইতিবাচক প্রভাব পড়ে সবকিছুতেই। যুদ্ধের শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন সামরিক অভিযানে দ্রুতই ইরানকে দুর্বল করে নিয়ন্ত্রণে আনা যাবে সংকট, কিন্তু বাস্তবে তা ঘটেনি। হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে ইরান, আর যুক্তরাষ্ট্রকে এখন প্রতিনিয়ত নৌবাহিনী মোতায়েন করে রক্ষা করতে হচ্ছে বাণিজ্যিক জাহাজ। ওয়াশিংটন প্রশাসন এখন স্বীকার করছে হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে খোলা রাখা সময় সাপেক্ষ এবং অনিশ্চিত। একইভাবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়বে রাজনৈতিক ক্ষতির ঝুঁকি। রিপাবলিকান পার্টির জন্য আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক চাপ ফেলতে পারে শক্ত প্রভাব। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই যুদ্ধকে দ্রুত বিজয়ের কৌশল হিসেবে শুরু করলেও এখন তা এক জটিল ভূ রাজনৈতিক ফাঁদে পরিণত হয়েছে। একদিকে সামরিক লক্ষ্য পূরণে অনিশ্চয়তা, অন্যদিকে জ্বালানি বাজারের অস্থিরতা, দুই মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে যুদ্ধ কেবল বাইরে নয়, ভেতর থেকেও কাঁপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। সব মিলিয়ে হরমুজ সংকট এখন শুধু একটি সামুদ্রিক প্রণালী নিয়ন্ত্রণের লড়াই নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, কূটনীতি এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ভবিষ্যতের এক কঠিন পরীক্ষায়। রাত তখনও শেষ হয়নি, কিন্তু যুদ্ধ যেন নতুন করে আবারও শুরু হলো। রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল ঘোষণার কয়েক ঘন্টা পরেই একাধিক রুশ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় ইউক্রেনের ড্রোন ইউনিটের কমান্ডার রবার্ট মাদেয়ার ব্রোগদি জানান, আমাদের হামলার লক্ষ্য ছিল সামারার নোভোকোইভিশেভোৎস্ক ও সিজরান শোধনাগার, ক্রাসনোদারের তেখেরেৎস্ক তেল টার্মিনাল, বাল্টিক উপকূলের বিশোস্ক বন্দর এবং অধিকৃত সেভাস্তোপোলের তেল ডিপো। অর্থাৎ এটি ছিল বিচ্ছিন্ন আক্রমণ নয়, বরং অর্থনীতিতে চাপ তৈরির একটি কৌশল। মস্কোর প্রতিক্রিয়া অবশ্য ভিন্ন। হামলার বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর 258টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে প্রশাসনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাতে কয়েকটি শিল্প স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। তিখোরেস্কে আগুন নেভাতে 224 কর্মী ও 56টি সরঞ্জাম কাজ করছে। বিশোস্ক বন্দরের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। হামলার কারণও প্রকাশ্যে এনেছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দ্রুততা আখ্যা দিয়েছেন ব্রোগদি। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, বৈশ্বিক সরবরাহ সচল রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দামে যে চাপ তৈরি হয়েছে সেটি কিছুটা কমানোর চেষ্টা হিসেবেই এই ছাড় দেয়া হয়। 16 মে পর্যন্ত তেল বিক্রির সুযোগ পাবে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও যুদ্ধের অর্থ যোগাতে বড় ভূমিকা রাখছে রাশিয়ার জ্বালানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ফলে 10 কোটি ব্যারেল তেল বাজারে আসবে। গত এক মাসে জ্বালানি থেকে রাশিয়ার আয় প্রায় দ্বিগুণ হয়ে $19 বিলিয়ন পৌঁছেছে। তাই বলাই যায়, যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, বরং তেলের ভেতরেও চলছে। ইরান যুক্তরাষ্ট্র যখন আলোচনার টেবিলে ব্যস্ত, তখন নতুন করে উত্তেজনার পারদ গলতে শুরু করেছে ইউরোপে। দামামা বাজছে নতুন এক যুদ্ধের। ইউক্রেনকে দূরপাল্লার ড্রোন হামলায় সহায়তা করায় এবার ইউরোপকে নিশানা করতে যাচ্ছে রাশিয়া। হুঁশিয়ারি দিয়েছে ইউরোপে আক্রমণের। হঠাৎ এই হুমকির কারণ, গত 2 সপ্তাহে রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামোতে ইউক্রেনের বড় পরিসরে হামলা। এতে ব্যাপক ক্ষতির শিকার রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামো, আর এর পেছনে কলকাঠি নেড়েছে ইউরোপ, এমনটাই ধারণা মস্কোর। কেননা সম্প্রতি ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কিয়েভ, যার জেরেই এবার ইউরোপকে সতর্ক করল রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ যেন ইউক্রেনের দীর্ঘপাল্লা ড্রোন তৈরিতে অর্থায়ন না করে। তাদের এই সিদ্ধান্ত পুরো ইউরোপের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং এসব দেশ ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধের অংশ হয়ে উঠবে, যা তাদের জন্য বয়ে আনবে এক অপ্রত্যাশিত পরিণতি। শুধু সতর্কতামূলক বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়নি রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানির ঠিকানার একটি তালিকাও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই তালিকাটি রুশ সেনাবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে যাচ্ছে। ইউক্রেনকে যুদ্ধের শুরু থেকেই নানাভাবে সহায়তা করে আসছিল ইউরোপ। সেই সহায়তার পরিমাণ সম্প্রতি বেড়েছে। ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগ
বিনিয়োগ করার কথা জানিয়েছে জার্মানি। এছাড়াও 5,000 মাঝারি পাল্লা ড্রোন তৈরির অঙ্গীকার করেছে বার্লিন, যা কিনা রাশিয়ার সরবরাহ লাইনে আক্রমণ করতে ব্যবহার করা হবে। একইভাবে ইউক্রেনকে যৌথভাবে ড্রোন উৎপাদনে সহায়তার কারণে একটি চুক্তি করেছে নরওয়ে, যে চুক্তিতে কিয়েভকে 560 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও নেদারল্যান্ডস দিচ্ছে 248 মিলিয়ন এবং বেলজিয়াম দিচ্ছে 85 মিলিয়ন ইউরো। এদিকে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার ওপর থেকে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে লাভবান হওয়ার কথা ছিল মস্কোর, কিন্তু এতে বাদ সাধে ইউক্রেন। সাম্প্রতিক হামলায় বড় ধাক্কা খায় মস্কো। রয়টার্সের তথ্য বলছে, ইউক্রেনের হামলার কারণে প্রতিদিন কমপক্ষে 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারছে না রাশিয়া। ফলে সম্ভাব্য আয়ের 40% হারাতে হচ্ছে মস্কোকে। ইউক্রেনের হামলার কারণে যখন প্রতিদিনই বড় অঙ্কের ক্ষতি হচ্ছে রাশিয়ার, তখন নতুন করে ইউক্রেনকে দূরপাল্লার ড্রোন উৎপাদনে সহায়তা করতে চাইছে ইউরোপ, যা হয়তো এই জ্বলন্ত আগুনে নতুন করে ঘি ঢালবে। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ইরান যুদ্ধের কারণে যখন বিশ্ববাজার চরম অস্থিতিশীল, হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক প্রবৃদ্ধি কমে আসার শঙ্কা করছে অর্থনীতিবিদরা, তখন লাভের গুড় খাচ্ছেন কেউ কেউ। ইরান যুদ্ধের কারণে বিশ্বের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কোনো প্রভাবই পড়েনি। গত বছর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা পূর্বাভাস দিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্প 2033 সালের মধ্যে $4.8 ট্রিলিয়ন পৌঁছাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধ এই পূর্বাভাসে কোনো প্রভাব ফেলেনি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বৈশ্বিক বাণিজ্যের প্রধান বিশ্লেষক নিক মারো বলেন, ইরান যুদ্ধের ধাক্কা সত্ত্বেও আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো অনেক খাতে এখনো স্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আল জাজিরার প্রতিবেদন বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই উত্থানের কারণ হলো পূর্ব এশিয়া থেকে বিপুল পরিমাণে সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি হওয়া। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষণ অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছে চিপ তৈরির অন্যতম শক্তিধর দেশ তাইওয়ান। দেশটি গত মার্চে $80 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 61% বেশি। এদিকে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC 2026 সালের প্রথম 3 মাসে $573 বিলিয়ন আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 58% বেশি। ডোনাল্ড ট্রাম্প কখন কি বলবেন সেটির কোনো ঠিক ঠিকানা নেই। হুট করে একটি সিদ্ধান্ত নিয়ে পরদিনই তা বাতিল করার অনেক নজির রয়েছে তার। এজন্য তাকে ট্যাকো প্রেসিডেন্টও বলা হয়। ট্যাকো এর পূর্ণরূপ হলো ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, অর্থাৎ ট্রাম্প সবসময় পিছু হটেন। ট্রাম্পের এমন বৈশিষ্ট্যের কারণে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এক রোলার কোস্টারের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এর সুবিধাভোগী হচ্ছে গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান, মর্গান স্ট্যানলির মতো ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারী ব্যাংকগুলো। ইরান যুদ্ধের অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে ব্যাংকগুলো। মর্নিং স্টার রিসার্চ সার্ভিসেস এর ইকুইটি রিসার্চের পরিচালক শন ড্যান ল্যাপের মতে, সাম্প্রতিক অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক হলেও বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য হয়েছে আশীর্বাদ স্বরূপ। অনিশ্চয়তার কারণে এ সময়ে ক্লায়েন্টরা ঘন ঘন লেনদেন করে থাকে, আর বিনিয়োগকারী ব্যাংকগুলো লেনদেনের ক্রমবর্ধমান পরিমাণ থেকে কমিশন ও রাজস্ব বাবদ লাখ লাখ ডলার আয় করছে। 2026 সালের প্রথম ত্রৈমাসিকে জেপি মর্গ্যান গত বছরের একই সময়ের তুলনায় 13% বেশি লাভ করেছে। একই সময়ে মর্গ্যান স্ট্যানলি গত বছরের তুলনায় 29%, গোল্ডম্যান স্যাক্স গত বছরের তুলনায় 19% বাড়তি লাভবান হয়েছে। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী ব্যাংকগুলোর মতো যুদ্ধ চলাকালেও ব্যাপক মুনাফা কামাচ্ছে ক্রিপ্টো ভিত্তিক প্রেডিকশন বা পূর্বাভাস প্ল্যাটফর্মগুলো। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পলিমার্কেট। প্ল্যাটফর্মটি ইরান যুদ্ধে কে জিতবে, যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধবিরতি কতদিন টিকবে, হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে, এসব প্রশ্ন ছুড়ে দিয়ে বাজি ধরার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক আর্থিক মুনাফা অর্জন করে নিচ্ছে। পাশাপাশি কালসি, নোভিক এবং রবিনহুডের মতো প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো লাভের মধ্যে রয়েছে। ডেটা বিশ্লেষণ প্রদানকারী ওয়েবসাইট ডেফিল আমার তথ্য অনুযায়ী পলি মার্কেট 1 এপ্রিল থেকে এখন পর্যন্ত ফি বাবদ $21 মিলিয়ন বেশি আয় করেছে, আর গত মার্চে $11.6 মিলিয়ন এবং পুরো ফেব্রুয়ারি মাসে আয় করেছে $6.23 মিলিয়ন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে বুঝিয়ে দিয়েছে ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের মতো এশিয়ার দেশগুলোতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, যার ফলে অফিস, ব্যাংক ও মার্কেট তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব বেড়েছে। ইরান যুদ্ধ চলাকালে ব্যাপক মুনাফা অর্জন করছে এই খাতটি। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম
ভিয়েতনাম এবং ফিলিপাইন সব দেশই বাড়িতে সৌর প্যানেল স্থাপনের জন্য কর ছাড় থেকে শুরু করে নতুন নবায়নযোগ্য শক্তি প্রকল্প চালু, এমনকি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করা পর্যন্ত বিভিন্ন ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। S&P গ্লোবাল ক্লিন এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের তথ্য বলছে গত বছরের তুলনায় বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তি উৎপাদন বেড়েছে প্রায় 71%। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।